স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে বিস্তারিত। একে তো অবৈধ অভিবাসী, তার উপর চাকরি নেই, ফলে তীব্র খাদ্য সংকট আর স্বাস্থ্য ঝুঁকিতে দিন কাটছে মালদ্বীপের প্রায় 1.5 লাখ অবৈধ বাংলাদেশি অভিবাসীর। করোনার প্রভাবে দেশটিতে এরই মধ্যে অর্থনৈতিক ধস নামায় এসব অবৈধ কর্মীকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে বারবার চাপ দিচ্ছে মালদ্বীপ সরকার। তাদের ফিরিয়ে আনতে না পারলেও পরিস্থিতি স্বাভাবিক করতে 100 টন খাবারের এক জাহাজ পাঠিয়েছে বাংলাদেশ। আর পুরো ঘটনা প্রবাহের উপর নজর রাখছে স্থানীয় বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মালদ্বীপের রাজধানী মালে শহরের ব্যস্ততম এক সড়ক মাজেদ হিমাগু। এই রাস্তার নামিদামি শপিং মল আর অট্টালিকার পাশেই ছোট্ট এক খুপটি ঘরে আশ্রয় নিয়েছেন কিছু বাংলাদেশি অভিবাসী। কবুতরের খোপের মতো শ্বাসরুদ্ধকর এক পরিবেশে বন্দী এই মানুষগুলো, যাদের বেশিরভাগেরই চাকরি নেই জমানো টাকা কিংবা পর্যাপ্ত খাবার সংস্থান। ভিডিও কলে নিউজ 24 এর কাছে এমন মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা। 2 মাস ধরে করোনা ভাইরাসের কারণে আমরা কাজকর্ম নাই এবং টুকটাক কাম করে যা করি আমরা আমাদের এখানে চলাচল করতে কষ্ট হয়। আমরা এই জায়গায় খানার বিল, রুম ভাড়া দিতে পারি না, আমাদের পরিবার কেমনে চলবে? সরকারের কাছে আহ্বান জানাচ্ছে যেন সরকারি কিছুটা লোন অথচ আমাদের প্রবাসী ভাইদেরকে দেয়, পরবর্তীতে এই লোনগুলো পরিশোধ করে দেওয়া হবে। মালদ্বীপে এমন আরও কিছু বাংলাদেশির সাথে কথা হয় যাদের মুখেও একই ভাষ্য। আমাদের 60 থেকে 70,000 মানুষ বর্তমানে আমরা বেকার অবস্থায় আছি। তো সেদিক থেকে আমরা খুবই খাদ্য সংকটে আছি এবং আমাদের আর্থিক সংকট খুবই ভয়াবহ। যাদের কোনো মালিক নেই, বেতন নেই, থাকার জায়গা নেই, খাবার নেই, তাদেরকে দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়, কিন্তু ভুক্তভোগী প্রবাসীর সংখ্যা এত বেশি যে সবাই যোগাযোগ করতে পারে নাই। চাকরি হারানো অনেক কোম্পানি দেশে পাঠানোর চেষ্টা করছে, কিন্তু ফ্লাইট না থাকায় তাদেরকেও দেশে পাঠানো সম্ভব হচ্ছে না। দক্ষিণ এশিয়ার 115 বর্গ কিলোমিটারের পর্যটন নির্ভর ছোট্ট দেশ মালদ্বীপ। মাত্র 5 লাখ জনসংখ্যার দেশটিতে বাংলাদেশি আছে প্রায় 1 লাখ। এর মধ্যে মালদ্বীপ সরকারের হিসাব অনুযায়ী অবৈধ বাংলাদেশি কর্মী প্রায় 40,000। বেসরকারি হিসাবে তা 1.5 লাখেরও বেশি। এমন পরিস্থিতিতে অন্য দেশের নাগরিকদের মতোই প্রায় 1.5 লাখ অবৈধ বাংলাদেশি কর্মীকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে বারবার চাপ দিচ্ছে দেশটি। মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের অনেকে এখন কর্মহীন হয়ে পড়েছেন। তাদের আহার এবং বাসস্থানের সংস্থান করতে অনেক কষ্টের সম্মুখীন হচ্ছে। আমরা হাই কমিশনের পক্ষ থেকে সীমিত সংখ্যক প্রবাসীদের সহায়তা করার চেষ্টা করছি, তবে অবৈধ প্রবাসীদের দেশে ফিরে নেওয়ার জন্য মালদ্বীপ সরকারের পক্ষ থেকে ক্রমাগত আমাদেরকে অনুরোধ করা হচ্ছে। বাস্তবতার নিরিখে আমরা প্রবাসীদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় দূতাবাস থেকে কয়েকশো বাংলাদেশির খাবার জোগানের ব্যবস্থা করলেও সংকটে আছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে গেল বুধবার মালদ্বীপ সরকারকে 100 টন খাবার ও মেডিকেল সরঞ্জাম উপহার পাঠায় বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ঘটল প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 15 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা হলো 75। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ঠিক 12টায় ব্রিফিং শুরু হয়। প্রতিদিনের মতো করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গতদিনের চেয়ে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 2190টি নমুনা পরীক্ষা করে আরও 266 জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে 1838 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 2190 জন। করোনায় আক্রান্ত হয়েছে 266, মৃত্যুবরণ করেছে 15 জন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্তদের মধ্যে 80% বেশি মানুষের কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। অন্যদের অক্সিজেন সহ কিছু ওষুধ লাগতে পারে। জানান, আইসিইউ, ভেন্টিলেটর এবং প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি ব্যবস্থা নিতে প্রতিনিয়ত কাজ চলছে। বেসরকারি হাসপাতালও অনেকগুলো আমরা হাতে আছে, তারাও এগিয়ে আসছেন সেবা দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা ইউনিভার্সাল হাসপাতাল 100 বেড এবং আনোয়ার খান মেডিকেল কলেজ 200 বেড হাসপাতালটি কোভিড রোগীর জন্য
আমরা প্রস্তুত করছি। স্বাস্থ্যমন্ত্রী জানান, চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইউনিট পিপিই এর কোনো ঘাটতি নেই। এছাড়া করোনা নির্ণয়ে সারা দেশে কাজ করছে 20টি ল্যাব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশে করোনা আক্রান্ত প্রথম চিকিৎসক ডক্টর ফয়সাল জাহাঙ্গীর পলাশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিউজ 24-কে একান্ত সাক্ষাৎকারে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বলেন, করোনা আক্রান্ত হলেই মৃত্যু নয়, তার প্রমাণ তিনি নিজেই। তার পরামর্শ, আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। একই সঙ্গে ডক্টর ফয়সাল বলেন, করোনা যুদ্ধে ডাক্তারদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। এই রোগে অনেকে আক্রান্ত হচ্ছেন। অলরেডি বিশ্বে 20 লাখ লোক আক্রান্ত হয়ে গেছে, অনেকে মারা গিয়েছেন, কিন্তু এদের মতো অনেকেই ভালো হচ্ছেন, সুস্থ হচ্ছেন, যেমন আমি হয়েছি। ডাক্তার ফয়সাল জাহাঙ্গীর পলাশ মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে এক করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। 20 তারিখে আমার জ্বর আসে। জ্বর আসার পরে আমি একটু ভয় পেয়ে যাই। আইডি স্যারকে আমি 21 তারিখ সকালে ইনফর্ম করি, আমার বিষয়ে জানাই। তো ওনারা সাথে সাথে আমার স্যাম্পল কালেক্ট করেন এবং 21 তারিখ সন্ধ্যার দিকে আমাকে ওনারা রিপোর্ট ওভার ফোনে জানিয়ে দেন যে আপনার পজিটিভ এসেছে। জানতে চাওয়া, আক্রান্ত হওয়ার পর তার মানসিক অবস্থা কেমন ছিল। আমি মানসিকভাবে একটু প্রস্তুত ছিলাম। রিপোর্টটা শোনার পরে একটু খারাপ লেগেছে, কিন্তু আমি ভেঙে পড়িনি, ইজিলি নিয়েছিলাম। আচ্ছা, আমার সিমটম 2 দিনে খারাপ ছিল, এছাড়া আমি বাকি 19 দিনে নর্মাল ছিলাম বলা যাবে। যারা করোনা আক্রান্ত এবং যারা এখনো আক্রান্ত হননি তাদের তিনি একগুচ্ছ পরামর্শ দিয়েছেন। যারা অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছেন কোভিড-19-এ, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য ধরুন, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করুন। কিছুদিনের ব্যাপার, হয়তো কারো 14 দিন লাগবে, কারো 1 মাস লাগবে। ইনশাআল্লাহ সবাই সুস্থ হয়ে যাবেন। যেহেতু আমি হয়েছি, আপনারাও ইনশাআল্লাহ সুস্থ হবেন। আমি ওনাদের বলবো যে আপনারা সচেতন হন, বাইরে ঘোরাফেরা করবেন না, নিজের পাশে থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আমি চিকিৎসকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজেদের সুরক্ষা বজায় রেখে আপনারা রোগীর সেবা করুন। যেহেতু এটা যুদ্ধ, এই যুদ্ধে পিছপা হওয়া যাবে না। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জয়ী হব। ডাক্তার ফয়সাল সুস্থ হয়ে 12 এপ্রিল বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরলেও এখন তিনি 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন। অবশ্যই, কারণ আমার তো কোনো এটা তো আমার পেশা, যেহেতু আমার এটা পেশা, আমাকে কাজ করতেই হবে আজীবন। যতদিন বেঁচে থাকি ততদিন কাজ করেই যেতে হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে সাবলুন এন্টিসেপ্টিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার ভয়াবহতায় গেল 24 ঘন্টায় প্রাণ গেল আরও প্রায় 4000-এর বেশি মানুষের। তার মধ্যে যুক্তরাষ্ট্রেই একদিনে 736 জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে করোনা সংক্রমণ রোধে লকডাউনের মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়িয়েছে যুক্তরাজ্য। ইউরোপের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এশিয়ায় বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। চীনের পর এবার ভারতে সংক্রমণ ছড়াচ্ছে বিদ্যুৎ গতিতে। দেশটিতে এরই মধ্যে 13,000 ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 437-এ। জাপানে প্রথম দিকে আক্রান্তের সংখ্যা কম থাকলেও গত কয়েক সপ্তাহে আক্রান্ত ও মৃত্যু বাড়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটি। এই পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণ গেছে প্রায় 1,49,000 মানুষের। আক্রান্তের সংখ্যা 22 লাখ ছাড়িয়েছে। এদিকে করোনায় বিশ্বের প্রায় 3 কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে বলে আশঙ্কা বিশ্ব খাদ্য সংস্থার। এদিকে করোনার দাপটে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 2117 জন। এর থেকে বাদ যাচ্ছেন না দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মহামারীতে সবচেয়ে সংক্রমিত নিউ ইয়র্কে 140 জন সহ যুক্তরাষ্ট্রের 2 শতাধিক বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশির মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। প্রতিনিধিদের তথ্যে চন্দ্রানী চন্দ্রের প্রতিবেদন। মহামারী করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। সবচেয়ে বেশি নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্রের। লাশের সারিতে সবার উপরে রয়েছে নিউ ইয়র্ক। এই ভাইরাস পাল্টে দিয়েছে বাংলাদেশি কমিউনিটির চিত্র। নীরবেই হারিয়ে যাচ্ছেন অনেকে।
করোনায় গত 24 ঘন্টায় আরও 8 বাংলাদেশি মৃত্যু ঘটেছে এই মহানগরীতে। প্রাণহানির তালিকায় মৌলভীবাজারের রৌফ আহমেদ, সাগর নন্দী, তাজুল ইসলাম, ভার্জিনিয়ার ফরিদুদ্দিন, মোহাম্মদ আব্দুল হক, মেরিল্যান্ডের জামিলা আহমেদ পিঙ্কি, কুইন্সের মোহাম্মদ রহমানের মতো অনেকেই, যাদের অধিকাংশেরই বয়স ছিল 50 বছরের অধিক। যুক্তরাজ্যেও প্রাণহানি ঘটেছে শতাধিক প্রবাসী বাংলাদেশির। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি লন্ডনে, তারপরেই রয়েছে বাকিংহাম এবং ম্যানচেস্টার শহর। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে আরও 14 জন। সরকারি সূত্রে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও সোশ্যাল মিডিয়া প্রাপ্ত তথ্য নিয়ে করোনার মৃত প্রবাসীদের তালিকা করছেন সংবাদকর্মীরা। নিউজ 24। যুক্তরাষ্ট্রের অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, কি অবস্থা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে, এবং ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন যে আবার সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করবেন, তিনি শুরু করতে চান, এই মন্তব্য নিয়ে কি বলছে সাধারণ মানুষ? আসলে যে পরিমাণ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, আপনি জানেন যে প্রতিদিন গড়ে 2000-এর বেশি মানুষ পুরো আমেরিকা জুড়ে মারা যাচ্ছে। আক্রান্ত এর মধ্যে প্রায় 7 লাখের কাছাকাছি পৌঁছে গেছে। এরকম একটি অবস্থায় 1 মাস ধরে অবরুদ্ধ পুরো দেশ এবং অর্থনীতির ভয়াবহ এক অবস্থা। প্রায় 22 মিলিয়ন মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছেন। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমেরিকায় কখনোই বেকারত্বের হার এই অবস্থায় কখনোই যায়নি। দেশের পুরো অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। নিউ ইয়র্কের গভর্নরও আজ বলছিলেন যে প্রত্যেকটা স্টেটের যে নিজস্ব ফান্ডিং থাকে, নিজস্ব আয় থাকে, রাজস্ব থাকে, সেগুলো নাই, কিন্তু তাদেরকে অনেক টাকা অর্থ ব্যয় করতে হচ্ছে এই চিকিৎসার জন্য। সেই জন্য তারা ফেডারেল সরকারের সহায়তা চাচ্ছেন। এখন ফেডারেল সরকার কোথা থেকে অর্থ পাবে? ফেডারেল সরকার কিন্তু আবার স্টেটগুলোর উপর নির্ভর করে। সবকিছু মিলে অর্থনীতির যে একটা বিরাট সংকট এবং যে পরিমাণ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কিংবা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণ মানুষ ভবিষ্যতে শুধুমাত্র অর্থনৈতিক সংকটের কারণে আক্রান্ত হবে, অনেকে মারা যাবে, এরকম একটি পূর্বাভাস অর্থনীতিবিদরা দিচ্ছেন। মূলত সেটির ভিত্তিতেই অর্থনীতি সচল করতে 3টি ধাপের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সেই ধাপটি গতকাল ঘোষণা করেছেন। সেখানে তিনি বলেছেন যে প্রথমে মানুষ যেন সামাজিক যে দূরত্ব বজায় রাখার নিয়মটি রয়েছে সেটি বজায় রাখবে। তারপরে দ্বিতীয় ধাপে স্কুল এবং যেরকম সামাজিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে খোলা। কিন্তু ধরেন নিউ ইয়র্কের মতো স্টেটগুলো যেখানে ব্যাপক হারে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেখানে এই ধাপগুলো কার্যকর হবে কিনা সন্দেহ আছে। কারণ নিউ ইয়র্কের গভর্নর এরই মধ্যে আগামী আরো 1 মাসের জন্য লকডাউন ঘোষণা করেছেন। 15ই মে পর্যন্ত তিনি এটি বাড়িয়েছেন। এরকম একটি অবস্থায় বাংলাদেশি কমিউনিটিতে আসলে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, প্রতিদিনই কারো না কারো মৃত্যুর খবর আসছে। কোনো দিনে 3জন 4 জনেরও মৃত্যুর খবর আমরা পাচ্ছি এবং এর বাইরে হয়তো আরো অনেকেই রয়ে গেছে আমাদের অজানা। ফলে পুরো কমিউনিটিতে একটা শোকে স্তব্ধ হয়ে রয়েছে। এর বাইরে যে অর্থনৈতিক সংকট এবং দীর্ঘদিন ঘরে বসে থাকার কারণে মানসিক বিষণ্ণতা, এই সবগুলো বিষয় মানুষ খুবই জেঁকে বসেছে। আর অনেকেই কাজ, যারা আনডকুমেন্টেড যারা রয়েছেন তাদের জন্য আসলে এই দিনগুলো খুবই দুর্বিষহ। কারণ যারা ডকুমেন্টেড কিংবা যারা বৈধভাবে এই দেশে অবস্থান করছেন তারা কিছু সরকারি তহবিলের সহায়তা পাচ্ছেন, কিন্তু যারা আনডকুমেন্টেড তারা এই সব কিছুর বাইরে, অন্যদিকে তাদের কাজও নাই, আর্থিক কোনো সংস্থানের উপায় নেই, অনেকের ঘরে খাবার নেই। যদিও এখানে কয়েকটি হটলাইন খোলা হয়েছে, যে হটলাইনের মাধ্যমে ফোন করলে কারো কোনো খাবার। সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সুলতানা রহমান নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে করোনা পরিস্থিতি। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি করোনার পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভির ব্যবহারে রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন বলে দাবি করেছেন দেশটির চিকিৎসকরা। করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোনো অনুমোদিত ওষুধ নেই। বিশ্বের বিভিন্ন দেশ কার্যকরী ওষুধ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথও বেশ কয়েকটি ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এরই একটি হলো রেমডেসিভির ওষুধ। গিলিয়াড সায়েন্সের তৈরি এই ওষুধটি ইবোলার বিরুদ্ধে পরীক্ষা করা হলেও এতে সফলতা এসেছিল খুবই কম। তবে কোভিড-19 সার্স সহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় এই ওষুধ কার্যকরী বলে মনে করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়
রেমডেসিভির ওষুধটি করোনা প্রতিরোধের সম্ভাবনা রয়েছে। এবার হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। লকডাউন মানছেন না সাধারণ মানুষের অনেকেই। করোনার দুর্যোগকালেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে চোখে পড়ার মতো ভিড়। সাধারণ মানুষ বলছেন নিজ এলাকায় দোকান বন্ধ থাকায় দূরে বড় বাজারে আসছেন তারা। প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাদেরকে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কারওয়ান বাজারে এলে মনেই হয় না যে লকডাউন চলছে। শুক্রবার সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো, অথচ বৃহস্পতিবার কারওয়ান বাজারের 2 ব্যবসায়ীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাদের একজন লাউপট্টি আড়তের ব্যবসায়ী, অন্যজন কর্মচারী। ওই ব্যবসায়ীর আড়ত ও বাসা লকডাউন করা হয়েছে। করার নাই, কারণ এলাকায় হলো সব লকডাউন। এখন আমাদের তো ফ্যামিলি বাঁচাইতে হবে, আমাদের তো বাজার করতে হবে। আমরা কোথায় যাব বলেন? মধ্যবিত্ত 10 দিন করতে পারবো। উচ্চবিত্তরা তো বাসায় 3 মাসের খাবার ফ্রিজে বোঝাই করে রাখছে। নিম্নবিত্তরা রেগুলার ত্রাণ চেয়ে খাচ্ছে, মানুষের কাছে সাহায্য নিয়ে খাচ্ছে। আমরা তো পড়ছি বিপদে। আমরা যেখানে থাকি ওখানে ডিম পাওয়া যাচ্ছে না, দোকানপাট বন্ধ। কাছাকাছি কোথাও আর বাজার নেই, আমাদের বাসায় ফার্ম গেটে। এখান থেকে যে বাজার নিয়ে গেলাম, এখন বাসার নিত্য প্রয়োজনীয় বাজারটা নাই। কি দিয়ে কেমনে চলুম, কঠিন অবস্থা। মাছ মাংস তো দূরে থাক, ভাত দুগাছে খাই, এগুলা অনেক কষ্ট। রামপুরা, বাড্ডা, হাতিরপুল সহ রাজধানীর বেশ কিছু বাজারে এমন ভিড় দেখা গেছে। এদিকে রাজধানী জুড়ে সেনাবাহিনীর সদস্যরা লকডাউন মানার বিষয়ে মানুষকে সচেতন করেন শুক্রবারেও। বাজার একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকছে। আমরা যা করছি, বাজারের লোকজনকে আমরা মাইকিং করে সচেতন করার চেষ্টা করছি, যাতে তারা তাদের মধ্যে যে দূরত্বটা থাকার কথা সেটা থাকে, এবং তার যাতে এটাই আমরা নিশ্চিত করছি। এবং বাজারের যে দোকানদার তারা আছে, যাদেরকে আমরা বারবার বলছি তারা যাতে দোকানে অবশ্যই একটা সিস্টেম করে, যাতে লোকজন কাস্টমাররা তারা যাতে অবশ্যই একটি নিরাপদ দূরত্ব বজায় রাখে, এবং নির্দিষ্ট সময়ের পরে যাতে বাজারের দোকানগুলো যাতে বন্ধ করে দেয়। পুলিশের সদস্যরাও মানুষকে সচেতন করতে মাঠে ছিলেন। জুম্মাবারে একসঙ্গে অনেকের নামাজ আদায় করা যাবে না, এ বিষয়ে নৌবাহিনীর সাধারণ মানুষকে সতর্ক করে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সকল রাজনৈতিক দল এবং পেশাজীবীদের নিয়ে জাতীয় টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। তিনি বলেন, সরকার প্রণোদনা বললেও আসলে ঘোষিত প্যাকেজটি মূলত ব্যাংক নির্ভর ঋণ ছাড়া আর কিছুই নয়, বরং ত্রাণ সহায়তা নিশ্চিত করতে এই ব্যবস্থা সেনাবাহিনীর হাতে ন্যস্ত করা উচিত বলেও মনে করে বিএনপি। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর যে একজন চিকিৎসকের সুরক্ষা আমরা দিতে পারি না। এরকম বেশ কিছু ঘটনা আপনার ঘটছে, যেটা আমরা অনেকেই জানতে পারছি না। একটি মাত্র প্রতিষ্ঠান যাদেরকে সরকারিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা এই করোনা বিষয়ক সমস্ত কিছুই তারাই দেখাশোনা করবেন, তারাই বলবেন, এবং তথ্য তাদের কাছ থেকেই পাওয়া যাবে, অন্য কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাবে না। এমনকি যদি কেউ অন্য কোনো তথ্য দেয়, তার বিপদ আছে। বিপদ হচ্ছে যে যেটাকে গুজব বলে বা বিভিন্ন রকম কথা বলে তাকে কিন্তু তখন আইনের আওতায় ফেলে আপনার বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। দেশের এই মহামারীতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়, বরং ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে ঘরে বসেই করোনার মোকাবেলা করতে হবে। সকালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা, যা মোটেই সমুচিত নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার মঈনের মৃত্যু নিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। কাজে এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা তোলা, সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। করোনা যুদ্ধে সুরক্ষার নামে নিম্নমানের পিপিই কিংবা রেইনকোট এবং মানহীন N95 মাস্ক দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা। তাদের দাবি, চিকিৎসক মঈনের মৃত্যুর মধ্য দিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর অবস্থা দৃশ্যমান হয়েছে। এসবের জন্য আমলাতন্ত্রের প্রতি অভিযোগের আঙুল তুলছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, চাহিদা মাফিক পিপিই সরবরাহ করছে তারা। অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে কম খরচে মাত্র 15 মিনিটেই শনাক্ত করা সম্ভব দেহে করোনা ভাইরাসের উপস্থিতি, যেখানে রিয়েল টাইম পিসিআর পদ্ধতিতে শনাক্তে সময় লাগছে প্রায় 3 ঘন্টা। তবে বিশেষজ্ঞরা বলছেন, পিসিআর টেস্টের পাশাপাশি উপজেলা পর্যায়ে এই পদ্ধতিতে পরীক্ষা করানো যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভবিষ্যতে আক্রান্তের সংখ্যা বিবেচনা করে নেওয়া হবে ব্যবস্থা। করোনার প্রভাবে ভারতে আটকা পড়েছেন অন্তত 1000 বাংলাদেশি। তাদের বেশিরভাগই গিয়েছিলেন চিকিৎসা নিতে। আটকে পড়ে সব বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় 8টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। আগামী 20 থেকে 25 এপ্রিল পর্যন্ত 6টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং 21 ও 23 এপ্রিল 2টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। এদিকে ইউএস বাংলার অন্য একটি ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া 47 যাত্রী আজ দেশে ফিরেছেন। ব্যাংককে মৃত্যুবরণ করা একজনের মরদেহ ফিরিয়ে এনেছে ইউএস বাংলা। এদিকে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে করোনা রোগীদের চিকিৎসায় নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টারের 75% কাজ এর মধ্যে সম্পন্ন হয়েছে। আগামী 25 এপ্রিলের মধ্যেই দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টার 100% তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। দেশে যখন করোনা রোগী দিন দিন বেড়েই চলেছে, তখনই বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শেষ পর্যায়ে চলছে অস্থায়ী আইসোলেশন সেন্টার নির্মাণ কাজ। দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতালটি দৃশ্যমান করতে চলছে নিরলস পরিশ্রম। শুক্রবার বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় নির্মাণাধীন অস্থায়ী হাসপাতালের কাজ পরিদর্শন করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা বলেন, প্রায় 75% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। টয়লেট পোর্শনের কাজ চলমান আছে। অলরেডি আমাদের যে বেডগুলি আছে, বেড অলরেডি চলে আসছে এখানে। আর আমাদের এখানে টেন্টের যে এসিগুলা এখনও ইনস্টলেশন হচ্ছে। তারপরে আমাদের এখানে ডক্টরস এবং নার্সদের যে রুমগুলি সেগুলি আমাদের কাজ চলমান আছে। আমরা এই কাজগুলি প্রায় শেষ পর্যায়ে। সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা আইসিসিপির পরিচালক জানান, আগামী 25 তারিখের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। 250টার উপরে বেড আমাদের হল 2-তে সেট আপের কাজ চলতেছে। এরা সরবরাহ এসে গেছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যেভাবে খুব জোরালোভাবে কাজ করছে, তাতে করে আগামী 25 তারিখ কি 24 তারিখের ভিতরে আমরা রোগী গ্রহণ করার মতো অবস্থায় চলে যাব। মহতী এই উদ্যোগের সমাপ্তিতে করোনা ভাইরাস প্রতিরোধে দেশ পাবে 2000 শয্যার বিশাল এক আইসোলেশন সেন্টার, একই সঙ্গে 71টি আইসিইউ। এই হাসপাতাল সম্পন্ন হলে করোনা যুদ্ধে এটি হতে যাচ্ছে দেশের অনন্য এক মাইল ফলক। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শনিবার মাত্র 1 ঘন্টার জন্য বসতে যাচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। অধিবেশনের কোরাম পূরণের জন্য উপস্থিত থাকবেন 60 জন এমপি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সর্বকালের স্বল্প সময়ের এই অধিবেশন বসবে। বিকেল 5টায় শুরু হবে অধিবেশন, যা শেষ হবে মাগরিবের নামাজের বিরতির আগেই। এই অধিবেশনে কোনো আইন উত্থাপন বা পাশ করা হবে না। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরই মধ্যে যেসব সদস্য অধিবেশনে উপস্থিত থাকবেন তাদের তালিকা করে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। অধিবেশন চালাতে ন্যূনতম কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী নির্ধারণ করে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া এমপিদের বসার সিট প্ল্যানও করা হচ্ছে ব্যতিক্রমীভাবে। এমপিদের বসায় দূরত্ব বজায় রাখতে 2 বা 3 সিট পরপর আসন নির্ধারণ করা হয়েছে। ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সংবাদকর্মী, ব্যাংকার সহ জরুরি সেবায় নিয়োজিত ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করার হুমকি দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। গণমাধ্যমে এমনটা জানিয়েছেন তিনি।
একই ঘোষণা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা বলেন, করোনা প্রতিরোধ করতে যারা সমাজে ভূমিকা পালন করছেন তাদের রাত যাপনের বিষয়টি সুরক্ষার সঙ্গে চিন্তা করতে হবে। কাউকে মালিকেরা বাড়ি ছাড়ার হুমকি দিলে পুলিশকে জানানোর কথাও বলেন তারা। সেই সঙ্গে বাড়ির মালিকদের মানবিকভাবে বিবেচনা করারও আহ্বান জানান তারা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাতের সংবাদ। বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলীর দোকান থেকে ৭,৬৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আর ফেনীতে ভিজিএফ এর ৩ বস্তা চাল সহ নাসিম নামে এক ধর্মপুর ইউনিয়নের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এদিকে গোপালগঞ্জে ৩৪৫ কেজি চাল সহ সাবেক এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব। কিশোরগঞ্জের কটিয়াদিতে ৭ বস্তা ত্রাণের চাল কালোবাজারের বিক্রির দায়ে জেলা পরিষদের সদস্য কামরুজ্জামানকে আটক করেছে পুলিশ। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় ঢাকা অফিস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী লকডাউনের জেরে কোম্পানিটির সিমেন্ট বিক্রি ব্যাপক হারে কমে যাওয়ায় গত ১২ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় লাফার্স হোলসিমের ঢাকা অফিস। করোনা পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময় আরও বাড়তে পারে, তবে কারখানার স্থায়ী শ্রমিক ও কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় প্রতিরোধমূলক পদক্ষেপ অনুসরণের মাধ্যমে নিরাপদে থাকতে বলা হয়েছে। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় গাজীপুরের কোনাবাড়ি করিম স্পিনিং মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ৩:৩০টার দিকে ওই কারখানায় একটি ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ওই ফ্লোরে থাকা বিপুল পরিমাণ সুতা ও কাপড় পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাতের সংবাদ। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল গঠন করেছেন সাকিব আল হাসান। নিজের নামে প্রতিষ্ঠিত সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে এই তহবিল। করোনা ভাইরাসের মহামারীতে দুস্থ মানুষ আর সেবাদানকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় সাহায্য করতে ফেসবুক লাইভে সবার প্রতি আহ্বান জানান এই অলরাউন্ডার। www.shafbd.com এই ওয়েবসাইটে গিয়ে যে কেউ অর্থ ডোনেট করতে পারবেন। আমার মনে হয় আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদের জন্য, এবং স্পেশালি আমাদের যারা ফ্রন্ট লাইনে এখন যারা আছেন, যারা সেবাদান করছেন, ডক্টর, নার্স, তাদেরকে যদি কোনোভাবে আমরা পিপি সরবরাহ করতে পারি কিংবা অন্যান্য মাস্ক আপনাদের এই কন্ট্রিবিউশনের মাধ্যমে, আমার মনে হয় যে আমরা সবাই আসলে যখন এই যুদ্ধে জয়ী হতে পারবো, সবাই নিজের জায়গা থেকে একটা স্যাটিসফ্যাকশন অনুভব করব যে হ্যাঁ, আমি এই যুদ্ধে নিজের কিছু কন্ট্রিবিউশন করতে পেরেছি। করোনায় বন্ধ খেলাধুলা, তাই বন্ধ আয়ের সব পথ। এমন অবস্থায় দুস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান সংগঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। সেই সঙ্গে ফেডারেশন থেকেও দেওয়া হয়েছে খেলোয়াড়দের পাশে থাকার ঘোষণা। করোনা পরবর্তী পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হ্যান্ডবল ফেডারেশন। করোনা পরিস্থিতির উন্নতির আগে আইপিএল শুরু করা কোনোভাবেই সম্ভব নয়, ৮ দলের টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে আয়োজকরা। অনির্দিষ্টকালের জন্যই স্থগিত থাকছে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে শেষ পর্যন্ত আইপিএল বাতিল হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। তবে চলমান পরিস্থিতিতে শ্রীলঙ্কা তাদের দেশে আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতকে। শেষ করব কমলা আভায় রাঙা পপি ফুলের খবর দিয়ে। করোনার মহামারীতে সবকিছু বন্ধ থাকলেও প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলেছে আপন খেয়ালে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপি ফুলের কমলা আভায় যেন জ্বলজ্বল করছে গোটা অঞ্চল। আর সেই আভায় ফুলগুলো মুগ্ধ করতে চায় প্রকৃতিপ্রেমীদের। বাকিটা আসমাতুলির ডেস্ক রিপোর্টে। করোনার প্রকোপে গোটা ক্যালিফোর্নিয়া যখন স্থবির, তখন নিজেকে পূর্ণরূপে মেলে ধরার অবাধ সুযোগ পেল অঙ্গরাজ্যটির বনফুলগুলো। তাই এই সময়টাতে অঙ্গরাজ্যটির বনফুল পপির সোনালি আভায় যেন রাজসিক সৌন্দর্য পেয়েছে সেখানকার ছোট ছোট পাহাড়গুলো। আর স্টেটটির সবুজ প্রকৃতিও যেন প্রাণ ফিরে পেল পপি ফুলের বর্ণিল সমারোহে। তাই তো এমন সৌন্দর্যের পসরা নিয়ে দর্শনার্থীদের কাছে ডাকছে শান্ত সুনমির এই ফুলেল প্রকৃতি। তবে নান্দনিক এই সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে পারছে না করোনায় দগ্ধ ফুল পিয়াসীরা। আসমাতুলি, নিউজ 24। রাতের সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।